আমরা এবার কথা বলবো পরিবর্তন এবং পৃথকীকরণ নিয়ে। দেখো এই দুইটা টপিক, পরিবর্তন এবং পৃথকীকরণ। তো এর মধ্যে আমাদের বইয়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক মোমবাতির জ্বলন। অর্থাৎ মোমবাতি যখন জ্বলে সেখানে দুই রকমের পরিবর্তন দেখা যায়, একটা হলো ভৌত পরিবর্তন আর একটা হলো রাসায়নিক পরিবর্তন। এবং এই মোমবাতি জ্বলনের সাথে পদার্থের তিন রকম অবস্থাও সেখানে দেখা যায়: কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা। তো আসো আমরা এই পার্টটুকু নিয়ে একটু কথা বলি। ফার্স্টে এখানে লক্ষ্য করো, যেইখানে মোমের আগুন জ্বলে আর কি, অর্থাৎ আগুন জ্বলার মাধ্যমে মোমবাতি কি করে বলতো, তাপ শক্তি এবং আলোক শক্তি নির্গত করে। তাহলে এই জায়গাটাকে আমরা বলি গ্যাসীয় মোম, মানে মানে মোমগুলো এখানে জাস্ট বাষ্পীভূত হয়ে যাচ্ছে। আর কিছু মোম আছে কি আগুনের তাপে গলে নিচে পড়ে, যেটাকে দেখা যায়, সেটাকে বলতেছি আমরা তরল মোম। আর একদম নিচে থাকে কঠিন মোম, মোমের কঠিন লেয়ারটা। সো একই মোমবাতির মধ্যে তিনটা পৃথক পৃথক অংশ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে গ্যাসীয় মোম, একটা হচ্ছে তরল মোম, আর একটা হচ্ছে কঠিন মোম। এখন দেখো, তোমরা তো তিনটা অবস্থা বুঝতে পেরেছো। এবারে আমরা কথা বলবো ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন নিয়ে। ভৌত পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনে পদার্থের মূল সত্তা যেটা, সেটা পরিবর্তিত না হয়ে শুধুমাত্র বাহ্যিক আকার আকৃতি পরিবর্তন ঘটে, যে পরিবর্তনে, সেটাকে বলা হয় ভৌত পরিবর্তন। এবং ভৌত পরিবর্তনের আরেকটা বিশেষ রূপ হচ্ছে যে এই পরিবর্তনে আমরা পদার্থকে তার পূর্বের অবস্থায় ফিরে আনতে পারি, অর্থাৎ এটা রিভার্সেবল। তুমি যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় যাবা, আবার ঠিক ওই জায়গা থেকে পূর্বের জায়গায় তুমি রিটার্ন চলে আসতে পারবা। এটা ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনে হয় কি, পদার্থ তার মূল সত্তা হারিয়ে ফেলে, নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি হয় এবং আমরা এটা রিভার্স করতে পারবো না। অর্থাৎ যদি আমরা একবার সেটাকে পরিবর্তিত করে ফেলি, ওটাকে পুনরায় আর আগের স্বরূপে ফিরিয়ে আনা সম্ভব নয়, সেটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। তো মোমবাতির ক্ষেত্রে দেখো, মোমবাতির ক্ষেত্রে আমরা এখানে কিছু রিয়াকশনের মতো করে দিয়েছি। যেরকম মোমের গলন যেটা, অর্থাৎ মোমবাতি যখন গলে যায়, এটাকে বলতেছি আমরা ভৌত পরিবর্তন। কেন বলতো? কারণ কঠিন মোমকে আমরা তাপ দিব, সেটা তরল মোমে পরিণত হবে। আবার তরল মোমকে যদি তুমি শীতলীকরণ করো বা ঠান্ডা করো, সেটা আবার কঠিন মোমে রূপান্তরিত হবে। তাহলে দেখো, আমরা কিন্তু একটু আগে সংজ্ঞায় বলেছিলাম যে আমরা এই ভৌত পরিবর্তনের পদার্থকে তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যাবে। অর্থাৎ কঠিন মোম এবং তরল মোমের বাহ্যিক সত্তা বা মূল যে বিষয়বস্তু, সেটা পরিবর্তিত হয় নাই, শুধুমাত্র আকার আকৃতিটা পরিবর্তন ঘটেছে। কঠিন থেকে তরল হয়েছে, তরলকে আবার পুনরায় কঠিনে রূপান্তর করেছি। তো এই অবস্থাকে আমরা বলতে পারি মোমের জন্য ভৌত পরিবর্তন। আচ্ছা, এবারে আসো রাসায়নিক পরিবর্তন কোনটা। রাসায়নিক পরিবর্তন বুঝতে হলে আমাকে আসলে এই বিক্রিয়াটা একটু দেখতে হবে, যে এখানে যে বিক্রিয়াটা আমরা এখানে তোমাদের জন্য লিখেছি, সেই বিক্রিয়াটা আমরা একটু ব্যাখ্যা করব। তো রাসায়নিকভাবে মোমের ক্ষেত্রে দেখো, আমরা যেটা জানি যে মোম মোম কি বলতো, মোম একটা উচ্চতর কার্বন বিশিষ্ট অ্যালকেন। মোম একটি উচ্চতর কার্বন বিশিষ্ট অ্যালকেন বা হাইড্রোকার্বন বলতে পারো। এই মোমকে যখন আমরা অক্সিজেনের সংস্পর্শে নিয়ে এসে বিক্রিয়া ঘটাই, তখন সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়, পানি বলতে জলীয় বাষ্প, আলোক শক্তি পাই এবং তাপ শক্তি পাই। এখানে একটা জিনিস দেখো, যে কার্বন ডাই অক্সাইডের ধর্ম এবং হাইড্রোকার্বনের ধর্ম সম্পূর্ণ বিপরীত। কার্বন ডাই অক্সাইড একটি গ্যাসীয় পদার্থ, হাইড্রোকার্বন কিন্তু কঠিন পদার্থ। আবার পানি এইখানে জলীয় বাষ্প হিসেবে চলে যাচ্ছে, আর হাইড্রোকার্বন তো বললামই কঠিন পদার্থ। আর অক্সিজেন কি আমাদের আগুন জ্বলতে সাহায্য করে, কার্বন ডাই অক্সাইড আগুন নিভাতে সাহায্য করে। তো তুমি ওভারঅল চিন্তা করলে দেখতে পাবা যে বিক্রিয়ক পদার্থসমূহের ধর্ম আর উৎপাদ পদার্থসমূহের ধর্ম একদম সম্পূর্ণ বিপরীত, এদের মধ্যে কোনো সম্পর্ক নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, একবার যখন মোমবাতি জ্বলে যায়, জ্বলে যখন কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পে পরিণত হয়, তুমি কিন্তু চাইলে এটাকে আর রিটার্ন করে পুনরায় হাইড্রোকার্বনে রূপান্তর করতে পারবা না। তাহলে আমাদের রাসায়নিক পরিবর্তনের একটা শর্ত ছিল যে আমরা এখানে কিন্তু পদার্থকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো না। যেহেতু পদার্থকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো না, তাই আমরা এই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলতে পারবো। এবং এখান থেকে কিন্তু আমরা আলো এবং তাপ শক্তি, দুই রকমের শক্তি আমরা এখান থেকে পাবো। তো ওভারঅল আমরা এটাই বলতে পারি যে মোমবাতি যখন জ্বলে, তখন আমরা সেখানে রাসায়নিক পরিবর্তন, দেখো যে উপরে লেখা আছে যে মোমবাতির যখন গ্যাসীয় যে মোমটা, সেখানে আমরা মোমের রাসায়নিক পরিবর্তন দেখতে পাই। আর মোমবাতি যখন গলে যায়, সেখানে আমরা মোমের ভৌত পরিবর্তন দেখতে পাই। ভৌত পরিবর্তন বলতে বোঝানো হয় যে চাইলে তরল মোমকে কঠিনে রূপান্তর করা যায়, চাইলে কঠিন মোমকে তাপ দিয়ে তরলে রূপান্তর করা যায়। বাট যেই মোমটা আগুনের সাথে যেই মোমটা আলোক শক্তি তাপ শক্তি দিচ্ছে, সেই মোমটাকে কিন্তু তুমি চাইলে আর ফিরিয়ে আনতে পারবে না। সেটা যে একবার নিঃশেষ হয়ে যাবে, সেটা কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব নয়। অতএব এই ক্ষেত্রটাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলবো। তো আমরা আশা করি তোমাদেরকে এইটুকু অংশ প্রপারলি বোঝাতে পেরেছি। এবারে আসো
এবার আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো। কি বলছি দেখো, যে মিশ্রণ থেকে উপাদানসমূহ পৃথকীকরণের পদ্ধতি, মানে চ্যাপ্টার 2তে কিন্তু আমাদের বিভিন্ন প্রসেস রয়েছে, পাতন, ঊর্ধ্বপাতন, বাষ্পীভবন, ঘনীভবন, ক্লাসন, পরিস্রাবন, সো এরকম অনেকগুলো প্রসেস রয়েছে। সো এই প্রসেসগুলো কখন ব্যবহার করব? তো ধরো তোমার জায়গায় মানে তোমার কাছে একটা মিশ্রণ রয়েছে, মানে মিশ্রণ বলতে অনেকগুলো পদার্থ একত্রিত অবস্থায় আছে। এখন এই মিশ্রণ থেকে তুমি কিভাবে এই প্রসেসগুলোকে কাজে লাগাবা, এই প্রসেসগুলোকে কাজে লাগিয়ে তুমি একটা পদার্থ থেকে আরেকটা পদার্থকে সহজে পৃথক করতে পারবা। তো আমরা দেখো আমরা আমরা এবার এখন এই প্রশ্নটা আলোচনা করব। ওকে, সো দেখো শুরুতে কি বলা হয়েছে আমাদের প্রশ্নের শুরুতে, আমরা আগে ফার্স্টে কোশ্চেনটা একটু বুঝবো। বলতেছে শুরুতে দেখো, ধরা যাক কোনো মিশ্রণে তোমার কাছে একটা মিশ্রণ রয়েছে, এই মিশ্রণের মধ্যে কি কি আছে? লোহার গুঁড়া, মানে আমাদের যে লোহা, সেই লোহার গুঁড়া আমরা মিশ্রণে দিচ্ছি, আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ, তার মানে দুইটা জিনিস, একটা হচ্ছে আয়োডিন আর একটা হচ্ছে খাদ্য লবণ, এবং বালি। তাহলে মোট এই মিশ্রণে মোট কয়টা জিনিস রয়েছে? চারটা জিনিস, লোহার গুঁড়া, আয়োডিন, খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড এবং বালি। সো চারটা জিনিসকে তুমি মিক্স করেছো। তো মিক্স করার পরে এখন তোমার উদ্দেশ্য হলো বা তোমার ইচ্ছা হলো যে তুমি এখন এই মিশ্রণগুলো থেকে বস্তুগুলোকে পৃথক করবা, আয়োডিনটাকে এক জায়গায় করবা, খাদ্য লবণকে এক জায়গায় করবা, বালুকে এক জায়গায় করবা, এবং তোমার লোহার গুঁড়াকে তুমি এক জায়গায় করবা। বাট এখন কিন্তু এরা সবাই একটা পাত্রের মধ্যে মিশ্রিত অবস্থায় আছে, আমি এখন এদেরকে সেপারেট করার চেষ্টা করব। সো আসলে এখানে প্রসেসগুলো কি হবে সেগুলোই আমরা এখন একটু আলোচনা করব। আচ্ছা, তো আমাদের এক নাম্বার প্রসেস দেখো, এক নাম্বার প্রসেস হচ্ছে চৌম্বকীয় আকর্ষণ। খেয়াল করো, প্রথম প্রসেসের নাম হলো চৌম্বকীয় আকর্ষণ। তাহলে এই চৌম্বকীয় আকর্ষণ কার জন্য? যেহেতু আগেই বলে দিয়েছে যে চুম্বককে আকর্ষণ করে যদি এরকম কোনো বস্তু মিশ্রণের মধ্যে থাকে, তখন তুমি সেই চুম্বক ধর্মকে কাজে লাগিয়ে বস্তুগুলোকে কি করতে পারো? সহজে একে অপর থেকে পৃথক করে ফেলতে পারো। লোহার গুঁড়া আমরা মিশ্রণের মধ্যে নিয়েছি। এখন আমরা তো জানি যে লোহার মধ্যে কিন্তু চুম্বককে আকর্ষণ করার ক্ষমতা রয়েছে, চুম্বককে সে আকর্ষণ করে। তাহলে এই চুম্বকের আকর্ষণ ধর্মকে কাজে লাগিয়ে আমরা মিশ্রণ থেকে লোহার গুঁড়াকে কি করতে পারি? লোহার গুঁড়াকে সহজেই মিশ্রণ থেকে পৃথক করতে পারি। তো চলো আমরা এখন একটা চিত্র দেখব, তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরো একটু স্পষ্ট মনে হবে, ব্যাপারটা একটু ক্লিয়ার লাগবে আমাদের কাছে। আচ্ছা, তো দেখো সর্বপ্রথম আমরা এই যে এরকম একটা সিনারিও আমরা তৈরি করার চেষ্টা করব। তো এই সিনারিওতে কি হবে, এখানে আমরা যে এই কাজটা করলাম, যে দেখো আয়োডিন মিশ্রণ, মানে সম্পূর্ণ মিশ্রণ আর কি, লোহার গুঁড়া, আয়োডিন, তারপরে বালি, তারপরে যারা যারা আছে এদের সবাইকে আমরা এখান থেকে ঢালবো, মিশ্রণটাকে এখান থেকে আমরা ঢালার চেষ্টা করব। তো আমাদের এখানে রয়েছে এই যে দেখো চৌম্বক ধর্মবিশিষ্ট চাকা, অর্থাৎ এটা একটা চাকা, যে চাকাটা এরকম ঘুরতে পারে, মুভ করতে পারে, এবং এই চাকার সাথে আমরা চুম্বককে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এবং এখানে একটা বেল্ট রয়েছে, এই বেল্টটা ঘুরবে এবং এই চাকার সাথে আমাদের চুম্বক রয়েছে। এখন তোমরা তো জানো যে লোহা চুম্বককে আকর্ষণ করে, এবং বালি বলো, খাদ্য লবণের কথা বলো বা আয়োডিন বলো, এরা চুম্বককে আকর্ষণ করে না। তো যখন আমি এখান থেকে সম্পূর্ণ মিশ্রণটিকে পাস করব, তখন লোহার গুঁড়াটা তোমার দেখো এই পাত্রে চলে আসতেছে, আর বালি, আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ এরা এই পাত্রের মধ্যে যাচ্ছেন। এখন কেন এমনটা হবে? কারণ লোহা চুম্বককে আকর্ষণ করে। তো লোহা চুম্বককে আকর্ষণ করার ফলে লোহা কি করবে? একটু এদিকে চলে আসবে, কারণ সে তো চুম্বককে আকর্ষণ করতেছে, তার মানে কি এটা স্ট্রেট পড়বে না। ওরা যেহেতু চুম্বককে আকর্ষণ করছে না, মানে বালি এবং আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ যেহেতু চুম্বককে আকর্ষণ করছে না, সেহেতু এরা বেল্টের উপর থেকে সরাসরি স্ট্রেট এই পাত্রের মধ্যে পড়বে, সেকেন্ড পাত্রতে। আর লোহা যেহেতু চুম্বককে আকর্ষণ করে, সে কিন্তু স্ট্রেট পড়বে না, সে একটু মানে চুম্বকের কাছাকাছি গিয়ে এরপরে নিচের দিকে পড়বে। তাহলে আমি কিন্তু দুইটা পাত্রে দুইটা ভিন্ন ভিন্ন রকমের বস্তু পেয়ে যাব। এক পাত্রের মধ্যে পেয়ে যাবো আমি লোহার গুঁড়া, আর এক পাত্রের মধ্যে পেয়ে যাবো আমি আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ এবং বালি। তো ওভারঅল বলা যায় যে চুম্বকীয় আকর্ষণের মাধ্যমে আমরা উপাদান সমূহকে সহজেই একে অপরের থেকে পৃথক করতে পারি। তবে এখানে একটাই শর্ত, যে আমরা যে চুম্বক ধর্ম বিশিষ্ট পদার্থ নিব মিশ্রণের মধ্যে সে যেন উপস্থিত থাকে। চুম্বক ধর্ম বিশিষ্ট পদার্থ মিশ্রণে থাকলেই কিন্তু শুধুমাত্র এই প্রসেস কাজে লাগানো যাবে, অচুম্বক পদার্থ হলে কিন্তু আমরা এই প্রসেস ফলো করতে পারবো না। ওকে ফাইন, তো আমরা প্রথম স্টেপটা আমরা বুঝতে পেরেছি আশা করি। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড স্টেপটা। দেখো সেকেন্ড স্টেপের নাম কি? সেকেন্ড স্টেপের নাম ঊর্ধ্বপাতন। আমরা এখন কথা বলবো ঊর্ধ্বপাতন প্রক্রিয়া নিয়ে। ওকে, তো ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটা আমি এখন তোমাদের সামনে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছি, খেয়াল করো। তাহলে
আগের বারের আমাদের এই যে পাত্রটা, আমরা এখন এই পাত্রটাকে নিলাম। দেখো এই যে এই পাত্রটা, আমরা এই পাত্রটার মধ্যে কি কি আছে? এই পাত্রের মধ্যে বালি আছে, আয়োডিন আছে, খাদ্য লবণ আছে, তিনটা জিনিস আমার এই পাত্রের মধ্যে রয়েছে। এবারে আমরা এই পাত্রটাকে নিলাম, নেওয়ার পরে ফলো করে আমরা তাপ দিব। নিলে আমরা এখান থেকে তাপ দিব, বুনসেন বার্নার দ্বারা আমরা তাপ দিব। এবং দেখো এই আয়োডিন, খাদ্য লবণ এবং বালি তোমার এই নিচের এই অংশে রয়েছে। তো এর মধ্যে আসো, আয়োডিন কিন্তু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, যার কোনো তরল অবস্থা নেই। আর বালি এবং সোডিয়াম ক্লোরাইড এটা সাধারণ পদার্থ, যার কঠিন, তরল এবং বায়বীয় তিনটা অবস্থায় রয়েছে। ওকে, সো তাপ দিলে আয়োডিন যেহেতু ঊর্ধ্বপাতিত পদার্থ, তাহলে আয়োডিনটা কি করবে বলতো? কঠিনকে তাপ দিলে সরাসরি সে কঠিন থেকে কিসে পরিণত হবে? কঠিন থেকে সে বায়বীয় অবস্থায় রূপান্তরিত হবে। আয়োডিন কঠিন থেকে সে বায়বীয় অবস্থায় রূপান্তরিত হবে। তার মানে সে এখান থেকে উঠতে থাকবে, সে এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। আচ্ছা, আমরা কি করলাম দেখো, উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং তার ঢাকনার উপরে আমরা কিছু বরফ খণ্ড রাখলাম। ঢাকনার উপরে আমরা কিছু বরফ খণ্ড রাখলাম, ফলে এই আয়োডিনগুলা মানে গ্যাসীয় আয়োডিনগুলো কিন্তু এখান থেকে বের হতে পারবে না। গ্যাসীয় আয়োডিনগুলো কিন্তু এখানেই থেকে যাবে। হ্যাঁ, তো এই যে দেখো এই পাত্রের ঢাকনার নিচে জমা হচ্ছে তোমার আয়োডিনগুলো। এবং আমরা জানি যে ঊর্ধ্বপাতিত পদার্থকে যদি কঠিন থেকে শীতল করা, মানে গ্যাসীয় অবস্থা থেকে যদি শীতল করা হয়, সেটা কিন্তু পুনরায় আবার কঠিন অবস্থায় রূপান্তরিত হয়। তাহলে যেহেতু আমার ঢাকনার উপরের সারফেসটা যেহেতু আমার শীতল, বরফ বিশিষ্ট, বরফ সেখানে রাখা হয়েছে, তার মানে এই বায়বীয় আয়োডিনগুলো এখানে গিয়ে কি হবে? আবার পুনরায় কঠিন অবস্থায় রূপান্তরিত হবে। আমি পরবর্তীতে ঢাকনাটাকে এখানে সরিয়ে সেখান থেকে আমরা চাইলে আয়োডিনটাকে সহজে কি করতে পারবো? পৃথক করতে পারবো। সো বস্তুর ঊর্ধ্বপাতিত পদার্থের যে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, এই ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার ধর্মকে কাজে লাগিয়ে আমরা এই মিশ্রণ থেকে আমরা আয়োডিনকে পৃথক করতে পারলাম। আচ্ছা, তাহলে আমার সম্পূর্ণ মিশ্রণ থেকে দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় পৃথক হয়ে গিয়েছে। একটা হচ্ছে চৌম্বকীয় পৃথকীকরণের মাধ্যমে আমরা লোহার গুঁড়োগুলোকে পৃথক করেছি, আর একটা হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আয়োডিনকে এই মিশ্রণ থেকে পৃথক করেছি। তাহলে এই মিশ্রণে আর আছে শুধুমাত্র দুইটা বস্তু। কে কে আছে বলতো মিশ্রণে? এই মিশ্রণে রয়েছে তোমার খাদ্য লবণ আর রয়েছে তোমার বালি। এই মিশ্রণে খাদ্য লবণ এবং বালি রয়েছে। এবারে আমরা আসো এদেরকে সহজে পৃথক কিভাবে করা যায় সেটা এখন আমরা দেখানোর চেষ্টা করব। ওকে, আমাদের পরবর্তী ধাপের নাম পরিস্রাবণ। মানে আমরা এখন তো আমাদের দুইটা কাজ, বালি এবং সোডিয়াম ক্লোরাইড বা লবণকে পরস্পর থেকে পৃথক করা। তো এই ক্ষেত্রে আমরা যে প্রসেস ব্যবহার করব বা যে পদ্ধতি আমরা ফলো করব তার নাম হবে পরিস্রাবণ। তো আসো পরিস্রাবণ পদ্ধতিতে আমরা কিভাবে এই কাজগুলো সহজে করতে পারি। ওকে, তো দেখো, পরিস্রাবণ এর সহজ বাংলা অর্থ ছাঁকন। ঠিক আছে, যে আমরা যে চা খাই, চা খাওয়ার পরে চা পাতাগুলোকে আমরা কি করি? একটা ছাঁকনি দিয়ে সেকে ফেলি না, পৃথক করে ফেলি না? একদম সেম প্রসেস বা সেম কাজ এখানে আমরা করব, বাট এখানে একটা সুন্দর একটা টার্ম আমরা দিয়েছি, সেটার নাম হচ্ছে পরিস্রাবণ। তো দেখো, এরপরে তোমার কাছে দ্বিতীয় স্টেপটা ফলো করার পরে তোমার কাছে বালি এবং লবণের মিশ্রণের মধ্যে তুমি কি অ্যাড করলে বলো তো? বালি এবং লবণের মিশ্রণের মধ্যে আমি অ্যাড করব পানি। বালি এবং লবণের মিশ্রণের মধ্যে আমি পানি অ্যাড করব। তো পানি যদি আমি অ্যাড করি, পানি অ্যাড করার পরে বালি তো পানির সাথে দ্রবীভূত হয় না, বালি পানিতে অদ্রবণীয়, বাট লবণ কিন্তু পানিতে দ্রবণীয়। তো যখন তুমি দুইটা বস্তুর মধ্যে পানি অ্যাড করবা, লবণটা সহজেই পানির সাথে মিশ্রিত হয়ে গেল, বালি কিন্তু পানিতে অদ্রবণীয় অবস্থায় থেকে যাবে। দেন আমরা এই মানে অদ্রবণীয় বালি এবং লবণযুক্ত পানিকে আমরা ঢালবো। এখানে ঢাললে দেখো এইখানে একটা ফানেল বা একটা ছাঁকনি রয়েছে, ফানেলের মতো ছাঁকনি রয়েছে। বালিগুলো এখানে আটকা পড়ে যাবে, আর লবণ মিশ্রিত পানির অংশগুলো এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে এই আরেকটা বিকারে আমরা এদেরকে সংগ্রহ করতে পারবো। অর্থাৎ লবণ মিশ্রিত পানিটা কিন্তু তোমাকে একদম সেই তোমার ছাঁকনির যেই ছোট ছোট ছিদ্র রয়েছে সেই ছিদ্র ভেদ করে নিচে চলে আসবে, বাট বালিগুলো কিন্তু এখানে আটকা পড়ে যাবে, কারণ বালিগুলো একটু মোটা হয়, দানাগুলো, বালিগুলো এখান থেকে ভেদ করতে পারবে না। তাহলে আমরা পরিস্রাবণ প্রক্রিয়ায় ছাঁকনির সাহায্যে আমরা বালিগুলোকে এই মিশ্রণ থেকে পৃথক করে ফেললাম, এবং লবণ মিশ্রিত পানি আমার নিচের দিকে আরেকটা বিকার রাখা হয়েছে, এই বিকারের মধ্যে লবণ মিশ্রিত পানিটা চলে আসলো। এখানে আমরা পরিস্রাবণ প্রক্রিয়াটা ফলো করেছি। সর্বশেষ দেখো, এবারে আসো, এটা খুব সুন্দর একটা প্রসেস। কি হবে দেখো, এখন আমার কাছে কি আছে? এখন আমার কাছে আছে লবণ মিশ্রিত পানি। তাহলে এখান থেকে পানিটাকে সামহাউ নাই করতে পারলেই তো আমার কাজটা হয়ে যাচ্ছে। এখন কাজটা হবে কিভাবে? কাজটা হবে যে তুমি এখন বুনসেন বার্নার দিয়ে তাপ দাও। বুনসেন বার্নার দিয়ে তাপ দিলে দেখো পানির স্ফুটনাঙ্ক কত বলো তো? পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, তাই না? আর
লবণের গলনাঙ্ক কত? লবণের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পানির স্ফুটনাঙ্ক আর লবণের গলনাঙ্কের মধ্যে হিউজ একটা ডিফারেন্স। এটা কিন্তু লবণের গলনাঙ্ক আর এটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। তো এবারে যদি আমি এইখান থেকে তাপ দেই, তো ধরো এই বিকারের তাপমাত্রা যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে, পানিগুলা কি আর থাকবে? না, পানি তো সে তার স্ফুটনাঙ্কে পৌঁছে গিয়েছে। পানির এখন কাজ কি? বাষ্প বাষ্প হয়ে উড়ে যাওয়া। তাহলে যখন আমি এই বিকারে পানি মানে যখন আমি এই বিকারে তাপ দিব, তখন এখানে আর কিচ্ছু থাকবে না। এই পানিগুলো আস্তে 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 বাষ্পাকারে এখান থেকে কি হয়ে যাবে? পানিগুলো বাষ্পাকারে আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাবে। পানিগুলো বাষ্পাকারে এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে। এবং তোমার লবণ যেটা আছে, শুধুমাত্র লবণ, এই লবণগুলো ক্লাসন প্রক্রিয়ায় এখানে জমা হবে আর কি। তো আমরা এটাকে বাষ্পীভবন প্রক্রিয়া বললাম, যে তরলকে বাষ্পে রূপান্তর করা হয় বা তরল মিশ্রিত পানিকে বাষ্পে রূপান্তর করা হয়। তো আমরা এখন এটাকে হচ্ছে গিয়ে যে ক্লাসন প্রক্রিয়া এদেরকে শীতল করলাম। তাহলে দেখো তোমার লবণটা কিন্তু তোমার এই পাত্রে সংগ্রহ হয়ে গেল, পানিটা কিন্তু তোমার বাষ্পীভূত হয়ে উড়ে গেল। তাহলে এই যে মোট 4টা ধাপ আমরা ফলো করলাম, এই 4টা ধাপ ফলো করে আমরা কিন্তু দেখছো যে একটা মিশ্রণের যে 4টা উপাদান, 4টা উপাদানকে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় সংগ্রহ আমরা করতে পারলাম, যেটা কিনা আমাদের এই প্রসেসে এখানে ব্যাখ্যা করা হয়েছে। সো আমি আশা করতেছি তোমরা এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছো। তো কিভাবে আমরা একটা মিশ্রণ থেকে বিভিন্ন উপাদানসমূহ পৃথক করতে পারি, সেই প্রসেসগুলো এখানে কথা বলা হয়েছে, আলোচনা করা হয়েছে। এবং একই সাথে আমাদের যে পরিবর্তন, পদার্থের যে 2 রকম পরিবর্তন হতে পারে, একটা হলো ভৌত পরিবর্তন আর একটা হলো রাসায়নিক পরিবর্তন। এবং পরিবর্তনের সাথে পদার্থের 3টা অবস্থার যে মিল, যে আমরা একটা মোমবাতির এক্সাম্পল থেকে সেটা দেখেছি। সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। সো দেখো আমাদের চ্যাপ্টার 2 এর যে বেসিক নিয়ে আলোচনা ছিল, সেটা কিন্তু আমরা এখানেই শেষ করে দিলাম। তো অন্য কোনো চ্যাপ্টারের বেসিকে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।